কি বিসমিল্লাহটা থাকবে? আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকবে? ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি শোনা? আমি স্যার আপনাকে পড়তেছিলাম, আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে 25 ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম আছে, তাতে তো মানে ইসলাম নয়, যে কোনো ধর্ম। যে কোনো ধর্ম, সরি ইসলাম না, মানে ধর্ম আছে। স্যার এইটারে আপনি আমাদেরটারে স্যার আপনি কিরকম দেখেন? বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম, যদি আমরা ধর্মনিরপেক্ষতা নাও রাখি, যদি সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদায় যাই, তাহলে স্যার এটা কিরকম, মানে কি কি চেঞ্জ করা দরকার? বা দেখুন, আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি, যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয়, গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং চার্চ আছে, যেগুলো যে অফিসিয়াল চার্চ বলা হচ্ছে, সেসব জায়গায় সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থাও আছে। ফলে রাষ্ট্রধর্মের আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে, এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে এবং এথনিসিটির পার্থক্য আছে। তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট, সকলের অধিকার, সেটা ধর্মের কারণে নিজ কারণ না, সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে আপনাকে। সেই জায়গাটা আমাদের বরঞ্চ বিবেচনা করা দরকার। ওকে স্যার, এই প্রসঙ্গে সরি 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 স্যার, আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে, কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা, এটাও একটু ছোট করে একটু জানিয়ে নিতে চাই স্যার। বাংলাদেশে যে 53-54 বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল, এইটা কি স্যার মানে স্বাভাবিক? মানে এরকমই হওয়ার কথা ছিল? মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা, আহ, মানে এক এক জায়গায় তো এক এক রকম, মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম, মানে মানে এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে যে একরকম না জায়গায় চলে আসলো স্যার? না না না, প্রথম কথাটা বলি, সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা তো ভুল, নির্বিচার, মানে এতে ভুল। ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম নয়। অধ্যাপক আনিসুজ্জামান এবং অন্যরা কেন ওই মুহূর্তে সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা করেছিলেন সেটা ওনারা ব্যাখ্যা করতে পারবেন। কারণ ধর্ম নিরপেক্ষতা মানে কি রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ, ব্যাখ্যা নেই। এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয়। 19 শতাব্দীতে এইরকম ধারণা ছিল, কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে, যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয়। এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো, কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল। কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল, তারা এটা এস্টাবলিশ করেছেন, তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে, ভুল অনুবাদ, তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে গোটা জাতি। তো এটা হচ্ছে একটা দিক। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন, সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই। এটা যে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা। এখন আমি খালিদ বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে। এখন বললে আপনি কি করবেন? কিছু তো না করতে তো পারবেন না, তাই না? না, কিছু করার নাই আর কি স্যার। এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না, মানে আমি এটা আর কি বলবো, যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি, বাংলা ভাষায় বলা লোক না, তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে। আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের, আমি এখন যে দেশটাতে আছি স্যার, এই দেশে তো স্যার এইরকমটা হয় না। হ্যাঁ, রেসিজম থাকবে, নানা ধরনের নানা কিছু থাকবে, আবার উল্টা রেসিজমও থাকবে। মানে এই দেশে আইসা আমি অনেক লোক, আমি অন্তত 2জন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য, অন্তত 2জন লোক এরকম জানি। তো ওরা তো সংখ্যা গুরু না, কিন্তু তারা একটা সুবিধা, এগুলি থাকবে। কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই, তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে, যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে, মানে যারা আমরা সংখ্যা গুরু আসি, তাদের তো সংবিধানে কি লেখা থাকলো, বিসমিল্লাহ থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো, আমাদের কিছু যায় আসে না, বিকজ আমরা পাওয়ারফুল এখানে। কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে সমস্যা। কেন এই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারবে? এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে সেটা কি খুব প্রোটেক্ট করেছে? সেকুলারিজম তো আছে, একটুও না করে নাই, তাই না? তাহলে সংবিধানে সেকুলারিজম রাখলেই প্রোটেক্টেড হয়ে যাবে, এটা আপনার মনে হচ্ছে কেন? গত 52 বছর অন্তত পক্ষে ধরুন আর কিছু বাদ দেন,
হুম। এই যে 2011 সালে সংবিধান চেঞ্জ করে সেকুলারিজম রিটার্ন করা হচ্ছে, 11 সালের পরে বাংলাদেশে মাইনরিটি পারসিকিউশন হয়নি? অনেক বেশি হয়েছে, সবচেয়ে অনেক আমার বেশি মনে হয় হয়েছে, এই দশকে সবচেয়ে বেশি হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এর সঙ্গে আসলে সেকুলারিজমের সম্পর্ক নেই, ধর্মেরও সম্পর্ক নেই, হুম, এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্কটা আছে। সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা, যার পলিটিক্যাল কানেকশন আছে। তো গত 10 বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল? হুম, নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের খুব পাওয়ার ছিল। হুম, রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র ভাবে আওয়ামী লীগ, হুম, তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল, সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম। হুম, তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা, তাহলে কি ছিল না বলেন তো? ছিল না যেটা, সেটা হচ্ছে নাগরিকের অধিকার ছিল। এবং নাগরিক অধিকারের ন্যায় বিচার ছিল না যেটা, সেটা গণতন্ত্র ছিল না। ছিল না যেটা, সেটা মানবিক মর্যাদা ছিল না। রাইট। সামাজিক সুবিচার ছিল না। তাহলে আসেন আমরা ওই জায়গায় কথাটা বলি। বিষয়টা হচ্ছে যে মাইনরিটি, এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না, এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম। রাইট। আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে। মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ হচ্ছে। খালেদ, অর্জুন আপাদুরায়ের একটা বই আছে, স্মল অফ ফিয়ার, ফিয়ার অফ স্মল নাম্বারস। রাইট। ওইটা ওইটা মানে আমরা পড়তে পারি সকলে রাইট। মিলে। কারণ সব জায়গায় দেখেন খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায়। ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো? মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি, তাই না? কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি? মুসলমানরা বোধহয় দেশটা ধ্বংস করে ফেললো, এই হইলো ওই হইলো, তাই না? পাকিস্তানে যান, খ্রিস্টান স্যার এটা তো মানে মুসলমানদেরকে যত ভয় না পায় বা বাংলাদেশের হিন্দুদের যত ভয় না পায়, এটা তো মানে সংখ্যা গুরু যারা আছে তারা একটু খুশি হয়। মানে এটা একটা পপুলিস্ট না, যে মানে ধরেন বিজেপি যত বেশি হিন্দু হিন্দু করে। তৈরি করা হয়, কারণ এই ভীতিটা যে তৈরি করা হয় তার কারণটা কি? এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। জি। দেখুন, মানে গত 10-15 বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে। ল্যান্ড গ্র্যাবিং এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড গ্র্যাব করতে পারবেন না, রাইট। ও জমি দখল করতে পারবেন না, বাড়ি থেকে তারা দিতে পারবেন না। সেসব কাণ্ড হয়েছে। এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি। সেটা কি? সেটা হচ্ছে যে আসুন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায়, রাইট। রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে, এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউ ইয়র্কে বসে, তো ওইখানে রাষ্ট্র কি করে? চেষ্টা করে সকলকে প্রোটেক্ট করতে। আবার ওই যে দেখুন, মানে এবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি উল্লেখ করেছেন, সব কালো লোককে এবং protect কেউ কেউ করে না। মরিকেলও আছে স্যার। হ্যাঁ, মানে তো এই এই আলোচনাটা ওর মধ্যে ধর্মটা সেকুলারিজম ইনসার্ট করে দিয়ে একটা অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা। স্যার তাহলে স্যার একটু কারণ আমাদের সময় শেষ হয়ে আসতেছে, আমি সেই জন্য একটু এটার মধ্যে আসি যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমানে অনেকেই বলতেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিইনস্টেট হয়েছে। আমি অবশ্যই এটার মধ্যে একটা তর্কের জায়গা দেখি, রিইনস্টেট হয়েছে কি হয় না এর মধ্যে পার্লামেন্ট লাগ থাকবে, কিন্তু যাই হোক আমি ধরে নিলাম। কিন্তু 2006 সালে এই অবস্থা থাকলেও একটা সংকট তৈরি হয়েছিল। সংকটটা হয়েছিল আসলে স্যার সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির যে অঙ্ক করে ঠিক করা যেতেছিল সেজন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে, যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে, যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন, নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন? প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি। নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে। এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইলো না হইলো সেটা কিন্তু বিষয় হয় না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে, কেন যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে নামই আপনি ডাকুন, নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন, এটা সকলেই বলছে। এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকার কেউ বলেছেন যে আসলে তারা চান। আপনাদের ওখানে কতজন, 96 না 97 একটা একটা সার্ভেতে এসেছে না? সম্ভবত ওই রকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা, যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তী সরকার চাই। তো এখন সরকারের কাঠামোটা আপনি যে জায়গাটায় যাচ্ছেন সেটা হচ্ছে ওই রকম যদি হয় যে এক্সিকিউটিভ সেটাকে কন্ট্রোল করতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে, তাহলে আসলে ম্যানিপুলেট করার জায়গাটা বন্ধ করে দিই। কিন্তু স্যার এইটাও একটু প্রশ্ন করার জায়গা, যেমন আসলে তো বিচারকদের বয়স কত হবে, উচ্চ আদালতের বিচারকদের বয়স, সেটা আইনের ব্যাপার। এখন আইন হিসাবে আমাদের পার্লামেন্ট হচ্ছে এই আইন বানাবে, পার্লামেন্টের যে প্রধান থাকবে তিনি সেই আইনটা এক্সিকিউট করবেন। ওইটা তো স্যার বিচার বিভাগ তো এটা কায়রা নিতে পারবে না। বিচার বিভাগ তো কাগজে কলমে 2007 সাল থেকে তো স্বাধীন, এমনই স্বাধীন। কাগজে কলমে স্বাধীন না, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন, বিচার বিভাগ স্বাধীন নয়। কারণ হচ্ছে যে কথিত অধস্তন আদালত, এগুলিকে অধস্তন আদালত বলে, সেগুলো নিযুক্ত রাষ্ট্রপতির হাতে। আর আপনি যে বললেন না স্যার, রাষ্ট্রপতির হাতে হইলেও সে উনি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া একটা নিয়োগ দিতে পারেন না স্যার।
না না না, অধস্তন আদালতের ক্ষেত্রে সেটা অধস্তন নয়। আদালতের ক্ষেত্রে স্যার প্রধান বিচারপতির না, অনুমোদন কিন্তু লাগে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে এই ক্ষমতাটা রাখবেন, জি স্যার। ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে। ফলে আপনি নির্বাহী বিভাগ থেকে ডিকাপল করার কেবলমাত্র কাগজে লিখলে হবে না। যেমন ধরুন, যদি একটা সেপারেট সেক্রেটারিয়েট থাকে, রাইট, পৃথক ফিশারির উপরে সচিবালয়, যদি সেপারেট সেক্রেটারিয়েট, পৃথক সচিবালয় তার যদি থাকে। জন্য যেই অর্থ বরাদ্দ, সেটা যদি কনসলিডেটেড ফান্ড থেকে আসে, তাহলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না আপনার। ফলে বাস্তব সমাধানগুলো আমরা খুঁজি, আমরা অভিযুক্ত করতে পারি, কিন্তু তাতে খুব খুব বেশি দূর যাওয়া যাবে না। 2006 সালের সংকটটার থেকে আপনি শিখতে পারেন অথবা নাও শিখতে পারেন। মানে আমরা শিখলাম কি, শিখলাম যে আসলে এই সেপারেশনটা খুব নেসেসারি এক্সিকিউটিভের সাথে। আরেকটা জিনিস শিখলাম কি, সেটা হচ্ছে যে আপনি যদি একটা অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করেন, তত্ত্বাবধায়ক সরকার যদি বলতে চান বলুন, তাহলে কি হবে, তাকে এমন ভাবে আপনার ব্যবস্থা করতে হবে সাংবিধানিক ভাবে, যাতে করে কোনো অবস্থাতেই তার উপর তাকে ম্যানিপুলেট করার কোনো জায়গা না থাকে। এইগুলি করা যায়। এগুলি করার জন্য যেটা দরকার, এই যে আপনি বললেন না যে পলিটিক্যাল উইলের প্রশ্ন এবং স্পেসিফিক্যালি রেকমেন্ডেশন, স্যার, আমরা সেই জায়গাটা স্যার আমার ফ্রাস্ট্রেশনটা আপনি আপনাকে একটু বলি আপনার। স্যার বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু স্যার আপনি বিশ্বের 19-20টা সংবিধান আপনি পর্যালোচনা করেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি কিন্তু অসীম ক্ষমতা। 120টা, কত কয়টা স্যার? 120টা। ও 120টা। আচ্ছা স্যার, আপনি বাংলাদেশের প্রধান বিচারপতির কিন্তু অসীম ক্ষমতা, মানে এমন কি এই ক্ষমতা বিচারপতি এস কে সিনহারও ছিল। কিন্তু বিচারপতি এস কে সিনহার কথা যদি সত্য হয়, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করছেন, এই করছেন সেই করছেন, তারপরও তাকে একটা মাঝারি সরকারি কর্মচারী আইসা একটা হুমকি দিয়া দেশ থেকে ভাগাই দিতে পারছে। তো স্যার এইটা আপনি স্যার কাগজ কলম মানে সংবিধান ঠিক করে স্যার আপনি এটা কেমনে কি করবেন স্যার? মানে এখনো কিন্তু আপনি একটা জেলায় স্যার, আমি যাই না বলতেছি স্যার, একটা জেলার একটা সহকারী জজ আপনি চেঞ্জ করতে পারবেন না, অন্য কোথাও প্রদান করতে পারবেন না, কিছু করতে পারবেন না স্যার ওরে, প্রধান বিচারপতি যদি আপনি অনুমোদন না নেন কিছু করতে পারবেন না স্যার আপনি ওরে। তো তো অসীম ক্ষমতা, কিন্তু এরা সারাক্ষণ মানে আমরা এই 15 বছর দেখছি শেখ হাসিনা যা বলছে, মানে শেখ হাসিনা আইপিএল ডিভিশনে গিয়ে হারছে এরকম দেখি নাই, সবগুলিতেই না, উনি আপনি যেটা মানে দুটো বিষয়। এক নম্বর হচ্ছে খুব আলাদা করে হুট করে মানে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে, অন্য সমস্ত কিছু অন্য সব প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তির হাতে থাকবে, আর বিচার বিভাগ স্বাধীনভাবে আচরণ করবে, এরকম মনে করার তো কোনো কারণ নেই। ওকে। তাহলে আপনার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারের যে কনসেন্ট্রেশন, সেটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, অন্য প্রতিষ্ঠানগুলো রক্ষা যদি আপনি করতে পারেন, সেগুলি যদি স্বাধীনতা নিশ্চিত করা যায়, সেটা পাবলিক সার্ভিস কমিশনই বলুন, ইলেকশন কমিশনই বলুন, তাহলে যেটা হবে যে তখন একমাত্র এই বিচার বিভাগের স্বাধীনতা একই সাইমultaneously যদি আপনি করেন, তাহলে এটা রক্ষা করা যাবে। না হয় যেটা হবে সেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে আপনি এটা করেছেন, কিন্তু কাজ হবে না। যে কারণে আমি বলছি যে আপনি ক্ষমতার এই যে মানে সবাই বলছে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করবেন? হরাইজন্টাল করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, সব মিলেই করতে হবে, তাই না? কেবলমাত্র রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দিলাম তাহলেও হবে না, আবার সেটা না দিয়েও হবে না। এর বিভিন্ন রকম প্রক্রিয়া আপনাকে তৈরি করতে হবে। সেই প্রক্রিয়াগুলি যদি তৈরি করা যায়, তাহলে এটা সম্ভব যে আপনি করবেন। কিন্তু শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানে যে সংবিধানের মধ্যে এই পদ্ধতিগুলো আপনি রাখতে পারেন, প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করতে পারেন, কিন্তু গণতন্ত্র আসলে আপনি একবার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপরে আমি চলে গেলাম কোথাও বেড়াতে, যে এটা ওইভাবেই থাকবে তা না। গণতন্ত্র প্রতিদিন রক্ষার বিষয়, প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড করা দরকার। সেটা যদি না থাকে তাহলে গণতন্ত্র টিকবে না। স্যার সংবিধান সংস্কার কমিশন সহ সব কমিশনই অন্তর্বর্তী সরকারের কাছে, বা আপনি এটাকে স্যার যেরকম সরকারি বলেন সুপারিশ জমা দেবে। অন্তর্বর্তী সরকার এগুলি বাস্তবায়ন কিভাবে করবে স্যার? মানে অনেকেই প্রশ্ন করতেছেন যে নির্বাচিত সংসদ ছাড়া এটা করতে হলে কি এটা না, এটা রাষ্ট্রপতির বিভিন্ন পথ আছে। এই সরকারকে বাস্তবায়ন করতে হবে কেউ কিন্তু বলেনি, আমি জানি না। অধ্যাপক ইউনূস এই পর্যন্ত বলেছেন বলে আমি শুনি নাই যে তারা বলেছেন যে তিনি বাস্তবায়ন করবেন। ঘটনাটা হচ্ছে যে ধরুন সংবিধানের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, সংবিধানে আমরা তো সুপারিশ দেবো, আমরা তো ড্রাফট করছি না, আমরা তো সংবিধান তৈরি করছি না, তাই না? তাহলে কি হচ্ছে, এই পরামর্শগুলো নিয়ে, এই সুপারিশগুলো নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, সকল রাজনৈতিক দলের সাথে। এখন রাজনৈতিক দলগুলি যদি বলে যে এটা মানবো, এটা মানবো না, সেটা মানবো, সেটা মানবো না, এটা কেন দিলেন না, ফাইন। সেগুলির ভিত্তিতে কি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এটা হতে পারে যে আচ্ছা, যেগুলি আমরা একমত হয়েছি, আসুন সেগুলি যে নিশ্চিতভাবে ভবিষ্যতে সবাই আমরা পালন করব, আমরা একটা চুক্তি করি। কিংবা ধরুন এটা হতে পারে যে আসলে এটা নিয়ে একটা গণভোট করে সকলকে জিজ্ঞাসা করি যে আপনারা তো একমত হলেন, মানুষ আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে, সেটা একটা পদ্ধতি হতে পারে। আবার ধরেন যদি রাজনৈতিক দলগুলো এগ্রি করে, তাহলে এমনও হতে পারে যে আপনি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করলেন, সেখানেও হতে পারে। অথবা ধরুন কনভেনশন করতে পারেন। পথ পদ্ধতি অনেক আছে, বিভিন্ন দেশে এগুলো হয়েছে। মানে আমাদের তো রিইনভেন্টিং দ্য হুইল, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই। আবার আছেও কারণ কি জানেন,
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিবেচনায় তো এটাকে করতে হবে, চাক্কা নতুন করে বানাতে হবে। করে নিয়ে যেতে হবে। রাজনৈতিক তাই না? সংস্কারের বিবেচনা করলে চাক্কা নতুন করে বানাতে হবে, এবং রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে স্যার একটা আলাদা করে আপনার সঙ্গে আরেকদিন কথা বলতে হবে যে রাজনৈতিক দলগুলোর তবে কি অভ্যন্তরে। জানেন, তবে খালিদ একটা কথা বলে শেষ করি, আমি বুঝতে পারছি সময় ফুরিয়ে গেছে আপনার, কিন্তু মানে যদি আপনারা যতটা হতাশার ভঙ্গিতে রাজনীতিবিদদের সমালোচনা করেন, আমি ততটা করি না। জি স্যার। আমি ততটা করি না, কারণ কি জানেন, আপনি যাই কিছু বলেন, যত ইচ্ছা বলুন, হুম। শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ চালাবেন। এটা Right. কিন্তু